সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা আহসান। আজকে আমরা কথা বলবো বিশ্ব পর্যটন দিবস এবং আমাদের ভাবনা। জনাব মহিউদ্দিন হেলাল, আমি আপনার কাছে একটু জানতে চাই, সামগ্রিকভাবে বাংলাদেশে বর্তমানে পর্যটন শিল্প কি অবস্থায় আছে এবং কোনো ধরনের সংস্কার প্রয়োজন কিনা? যেহেতু এখন সংস্কারের একটা ট্রেন্ড চলছে, তো পর্যটন খাতে কি ধরনের সংস্কার দরকার বলে আপনার মনে হয়? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। প্রথমত এটিএন বাংলা সবাইকে, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আপনার মাধ্যমে। বিশ্ব পর্যটন দিবস যেটা বলছেন যে ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি একই সাথে আমরা চলতে পারি, এবং পর্যটকদের বিশেষ করে আমাদের দেশি এবং বিদেশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ভ্রমণের জন্য অবশ্যই শান্তির প্রয়োজন রয়েছে। অস্থিরতার মধ্য দিয়ে বিদেশিরা যেমন আমাদের দেশে আসবে না, তেমনি দেশের মানুষও দেশের গন্তব্যে বেড়াতে যাবে না। সেই কারণে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার জন্য যেরকম শান্তি সুশৃঙ্খল অবস্থার প্রয়োজন, একই সাথে আমাদের দেশকে উন্নয়নের জন্য ট্যুরিজমকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করা যায়। তো আপনি যেটি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে পর্যটন উন্নয়নের সংস্কার বা আমাদের কোন বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত, আমি প্রথমত, আপনি বলেছেন যে পর্যটন বিচিত্রার এডিটর, সেখানে এই সংখ্যায় আমরা একটা এডিটোরিয়াল লিখেছি, বলেছি যে পর্যটন শিল্প উন্নয়নে প্রথমত প্রধান উপদেষ্টার নেতৃত্বে এটিকে অগ্রাধিকার খাত হিসাবে ঘোষণা করা হোক। এটি একটা আমাদের মোটা দাগের দাবি। কারণটি হলো যে পর্যটন শিল্পটি অনেকগুলো সংস্থার সাথে সম্পৃক্ত, এটি একা একা চলতে পারে না। একটি গন্তব্য যেখানে সংস্কৃতি উন্নয়ন বা এটিকে যদি পর্যটনের কাছে উপভোগ্য করতে হয়, সংস্কৃতি মন্ত্রণালয় যেমন কাজ রয়েছে, ওখানে যাতায়াত ব্যবস্থার জন্য রোডস অ্যান্ড হাইওয়ের কাজ রয়েছে, অন্যান্য সেবাগুলোকে যদি কোনো একটা গন্তব্যে নিশ্চিত করা যায়, তখনই ওই গন্তব্যটি পর্যটন পণ্য হিসাবে গড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে এই পর্যটন উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো সংস্থার সম্পৃক্ততা ছাড়া একক একটি মন্ত্রণালয়ের মাধ্যমে এটি উন্নয়ন করা সম্ভব নয়। আমরা বিগত সময় 53 বছরে দেখেছি পর্যটনটি কাঙ্ক্ষিতভাবে উন্নয়ন ঘটে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই সময়ে এসে আমরা আরেকটা দাবি জানাই যে পর্যটনে একটি ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি করা হোক। সেই অথরিটির মধ্য দিয়ে এর সকল সংস্থাকে সমন্বিতভাবে এদেশে পর্যটন উন্নয়ন দরকার। আমাদের আরেকটি সমস্যা হলো যে আমরা বলি পর্যটনের পণ্য বলি, আমাদের যে গন্তব্যগুলো আছে, ধরেন কক্সবাজার, নিঝুম দ্বীপ, অনেকগুলো জায়গা আছে যেগুলো পর্যটন পণ্য হিসাবে তখনই তৈরি হবে যদি ওখানে পর্যটকদের সেবাগুলো নিশ্চিত করা হয়। অন্য পণ্যের ক্ষেত্রে পর্যটনের একটা বিস্তর একটা তফাৎ আছে। আপনি অন্যান্য পণ্য ক্রেতাদের কাছে বাজারে নিয়ে যাওয়া হয়, আর পর্যটন শিল্পে ক্রেতারা পণ্যের কাছে যায়, গন্তব্যে যায়। সে কারণে এটা একটা অর্থনৈতিক, একটা গ্রামীণ অর্থনীতি বা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি সচল রাখতে পর্যটন শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণটি হলো যে আপনি যখন আমার পর্যটকরা একদম রিমোট একটি যায়, নিঝুম দ্বীপে বেড়াতে যাবে, তখন ওখানে তার থাকা, খাওয়া, যাতায়াত, এই যে এক্সপেন্ডিচার, এটা কিন্তু স্থানীয় জনগণের মধ্যে বিন্যস্ত হয়। তার মানে ট্যুরিজম এই প্রান্তিক জনগোষ্ঠীর ইকোনমিক ইকুয়ালিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে ট্যুরিজম অ্যান্ড পিচ, এটি বলা হচ্ছে যে আমাদের স্থানীয় সংস্কৃতিকে কিভাবে ডাইভার্সিফাইড করা যায়, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ করা যায়, পরিবেশকে কিভাবে রক্ষা করা যায়, স্থানীয় জনগণের অর্থনীতির ভাগ্য কীভাবে উন্নয়ন করা যায়। যারা প্রান্তিক জনগোষ্ঠী অনেকে ক্রাফটস তৈরি করে, সুভিনার তৈরি করে, ওইটা তো আমরা স্থানীয়ভাবে ক্রয় করে তার জীবন জীবিকা হয়। সে কারণে এই যে ট্যুরিজম অ্যান্ড পিচ ফর দ্য সাস্টেনেবিলিটি অফ এনভায়রনমেন্ট, প্রোটেকশন অফ কালচার, এগুলোর বিষয়কে বিস্তরভাবে ট্যুরিজম কন্ট্রিবিউট করে। তো সেই সব জায়গা থেকে বিশ্লেষণ করলে আমাদের এই মুহূর্তে প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ। আর সেই সমন্বিত উদ্যোগটি যদি নিতে হয়, আন্তর্জাতিক মানের পর্যটন পণ্য যদি তৈরি করতে হয়, তাহলে আমি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দাবি জানালাম যে আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি করা হোক, এবং এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে পর্যটন শিল্প এখন রয়েছে, তার নেতৃত্বেই পর্যটন শিল্পকে অগ্রাধিকার খাত হিসাবে ঘোষণা করা হোক।
তাহলে অগ্রাধিকার খাতের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা এই শিল্প পাবে এবং বিদেশি ইনভেস্টরও এখানে আসবেন, এমনই আমাদের এই মুহূর্তের দাবি। মহিউদ্দিন হেলাল, আমি আপনার কাছে একটু জানতে চাই যে পর্যটন শিল্পে তো বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, বর্তমানে বিনিয়োগের কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নে যাওয়ার আগে জিয়াউল সাহেব যে আপনার নিরাপত্তা বিষয়ে যে কথাটি বলেছে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। যে আমি একটু উদাহরণ দিই, কদিন আগেই আমাদের 19 থেকে 21 তারিখ ঢাকাতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, আমি এটার চেয়ারম্যান। তো আমরা এই স্থবির অবস্থা থেকে পর্যটনেরকে আবার দুয়ার খোলার জন্য একটা স্লোগান নিয়ে এই আয়োজনটা করেছি যে খুলবে পর্যটনের দুয়ার এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তো আমরা দেখেছি যে ব্যাপক মানুষজন এই মেলায় ভিজিট করতে গিয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে একটি অনিশ্চয়তা কাজ করছিল যে আমরা আবার গন্তব্যে যাব কিনা, বা আমরা বেড়াতে কক্সবাজার যাব কিনা, সুন্দরবন যাব কিনা। এই আইস ব্রেকিং করার জন্য আমরা মেলাটা করলাম এবং আমাদের যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে প্রচুর মানুষ গিয়েছে। বাঙালি মাত্রই ভ্রমণপ্রিয়, স্বাভাবিক। এবং আপনার অনেক বিদেশিও মেলাতে ছিলেন। বিদেশি বলতে বিদেশ থেকে এসেছেন প্রায় 60 জনের মতো। আবার বাংলাদেশি যে এখানে যে বিদেশিরা অবস্থান করছেন দূতাবাসগুলো, তারাও মেলাতে ভ্রমণ করতে গিয়েছেন। নিরাপত্তার জায়গায় এবছর আমাদের এই আয়োজনে একটি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ নামে একটি বিশেষায়িত একটি নিরাপত্তা বাহিনী পর্যটক সেবায় নিয়োজিত রয়েছে এবং এরা বাংলাদেশের সকল পর্যটক গন্তব্যেই এদের অবস্থান রয়েছে। তো সেই ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের পর্যটকদের কাছে একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। এবং আমরা দেখেছি যারা এই মেলায় ভ্রমণ করতে এসেছে সেখানেও ট্যুরিস্ট পুলিশ তাদের কি কি কার্যক্রম সেগুলো প্রচার প্রচারণা করেছে, তাদের যথেষ্ট উপস্থিতি ছিল। ও আমি মনে করি বাংলাদেশের সকল গন্তব্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা অন্যান্য দেশের সাথে তুলনা করলে খুবই সামান্য এখানে হয়, কিন্তু সে তুলনায় আমাদের পর্যটকদের বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই তাদের মনে। এটি একটি বিষয়। আরেকটি আপনি যেটা বললেন যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগের জন্য প্রথমত দরকার হলো যে বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি করা। যারা বিনিয়োগ দেশের মধ্যে যারা বিনিয়োগ করবে তাদের জন্য, যেহেতু এটি একটি নতুন ইন্ডাস্ট্রি, এখানে বিনিয়োগ করলে তারা মুনাফাটা কি পাবেন, এই জন্য সরকারকে বিনিয়োগ বান্ধব নীতিমালা করতে হবে। বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে কেন গুরুত্ব দিতে হবে? পর্যটনে একটি বিনিয়োগ করলে এটা ডাইভার্সিফাইড বেনিফিট আছে। এটি কর্মসংস্থান তৈরি করে, এটি কালচারাল কনজারভেশন করে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন। বিদেশিরা যখন বাংলাদেশে বেড়াতে আসেন তখন সে যে পরিমাণ ডলার এখানে স্পেন্ড করে যায় তার বিনিময় কিন্তু সে শুধুমাত্র ছবি আর কিছু স্মৃতি নিয়ে যায়, আর সকল টাকাটা এখানে রেখে যেতে হয়। আপনি যদি অন্য ইন্ডাস্ট্রির সাথে একটু কম্পেয়ার করেন, যে আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি, গার্মেন্টসের জন্য বিদেশ থেকে যে বিনিয়োগটা আসে আমরা এখানে শুধু কি পাই, আমাদের লেবার তাদের যে লেবারদের জন্য বা কর্মী বাহিনীদের জন্য খরচ যেটা, সেটা কিছু মুনাফা রেখে আবার পণ্য কিন্তু বিদেশে পাঠিয়ে দিতে হয়, সেটা 70%, 80% বা 60% মূল্যে। পর্যটনের ক্ষেত্রে একজন বিদেশি যদি অন অ্যাভারেজ $2000 স্পেন্ড করতে $2000 এখান থেকে যায়, তার বিনিময়ে তাকে কিছু দিতে হচ্ছে, নিয়ে যাচ্ছে না কিছু। তো সেই কারণে এই পর্যটন শিল্পকে ওইভাবে যদি গুরুত্ব দেওয়া হয় এবং ইনসেন্টিভ দেওয়া হয় বিনিয়োগের ক্ষেত্রে, তাহলে এই শিল্পটা আন্তর্জাতিক মানের যদি তৈরি হয়, আমি তো মনে করি যে বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পটার ব্যাপক গুরুত্ব বহন করবে। অনেক দেশের অর্থনীতি কিন্তু পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, নেপাল, মালদ্বীপস, অনেকগুলো দেশ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত এই শিল্পকে গুরুত্ব দেওয়া হয় নাই বিনিয়োগের ক্ষেত্রে। আমি তো মনে করি এই এখনকার সরকার এবং আমাদের এখন যে প্রধান উপদেষ্টা আছেন তার একটা সারা বিশ্বে ব্যাপক রকমের গ্রহণযোগ্যতা আছে, ওনার দায়িত্বে পর্যটন মন্ত্রণালয় আছে। তার যদি একটি আমন্ত্রণ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া যায় যে আপনার বাংলাদেশ বেড়াতে আসেন, তার একটি মেসেজ যদি এরকম উনি একটি মেসেজ দেন এবং আমরা যদি সেটা ছড়িয়ে দেই যে বাংলাদেশে বেরিয়ে যান, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ পর্যটনের উপর ঘুরে দাঁড়াবে। এবং বিদেশিরা যে পরিমাণ আসবে, আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস একটা আমরা শুনছি যে আমাদের ব্যাংকে ডলার নেই, টাকা নেই, এই ডলারের যোগানটা তো পর্যটন শিল্প দিতে পারে। শুধুমাত্র প্রয়োজন আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আমাদের প্রয়োজন হলো পণ্যগুলোকে রেডি করা, স্কিল ম্যান পাওয়ার তৈরি করা,
প্রচুর স্কিল ম্যানপাওয়ার তৈরি করতে হবে, কর্মসংস্থান এখানে সারা বিশ্বে 10 জন কর্মী বাহিনীর মধ্যে একজন পর্যটন শিল্পে, জি সেটা তৈরি করা। এবং এই প্রধান উপদেষ্টা যদি এই মুহূর্তে একবার আমন্ত্রণ করে ফেলেন যে বাংলাদেশ ঘুরে যান, তাহলে আমাদের ডলার সংকট কেটে যাবে। পর্যটন শিল্পই এদেশে অর্থনীতিকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে। তো আমি এই অনেকগুলো দাবি করলাম আপনার মাধ্যমে, আমি মনে করি এইগুলো যদি যথাযথ পৌঁছানো যায় এবং আমরা যদি প্রধান উপদেষ্টার মাধ্যমে তার এই বিশ্ববাসীর কাছে যে গ্রহণযোগ্যতা, এটিকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা একটি সুযোগ হারিয়ে ফেলবো। এটা আমরা হারাতে চাই না, পর্যটন শিল্প চায় না এই সুযোগটি হারাতে। তো আমরা এই মেসেজটি তার কাছে পৌঁছে দিতে চাই। আপনি চমৎকার কিছু কথা বলেছেন যে ডলার সংকট কিন্তু এর মাধ্যমে পর্যটন খাত থেকেই আসলে কাটানো সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে যখন প্রধান উপদেষ্টা যদি বাইরের কান্ট্রিগুলোকে আমাদের দেশে স্বাগত জানায়, সেখানে কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় পর্যটনের স্থানগুলোর বেশ কিছু সংস্কার প্রয়োজন। বিভিন্ন জায়গায় কক্সবাজার বাদ দিয়ে যদি আমি বাকি এরিয়াগুলোর কথা চিন্তা করি, ধরেন কুয়াকাটা বা সেন্ট মার্টিন, সেখানে কিন্তু সুযোগ সুবিধার কিছু অভাব আছে। সেগুলো নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। আমাদের তো এখনো পণ্য আন্তর্জাতিক মানের পণ্য হিসেবে তৈরি করতে পারি। আমাদের যে পণ্যগুলো আছে এখন, পণ্য আমি বারবার বলছি, পর্যটন শিল্পের যে সেবাগুলো দরকার, সেই সেবাগুলো এখনো আন্তর্জাতিক মানের বাংলাদেশে অনেক জায়গায় তৈরি হয় নাই। তাহলে আমাদের সেগুলো করতে হবে আন্তর্জাতিক মানের। বাংলাদেশের স্ট্যান্ডার্ড বলতে কোনো কথা এই সময় এসে, এই বিশ্বায়নের যুগে এসে যদি পরিকল্পনা করা, সেটা ভুল হবে। এই বিশ্বায়নের যুগে আমরা যাই করবো সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে। যখন পর্যটকের বাজারটা বিশ্বব্যাপী, তাহলে সে বিশ্ব মানেরই আমাদের করতে হবে। তো সেই জায়গায় আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গাটা কোথায়? পর্যটন খাতের যে গুরুত্ব, এর যে ডাইভার্সিফাইড কন্ট্রিবিউশন, এটিকে আমরা এখন পর্যন্ত সরকারের যত জায়গায় প্রজেক্টই করতে পারিনি যে আমরা এই শিল্পটায় এই 500 কোটি 1000 কোটি টাকা বা আরও কম, এই আমাদের ট্যুরিজম বোর্ডে 100 কোটি টাকারও নিচে বরাদ্দ হয়, এরকম বরাদ্দ আমরা চাই না। এখানে করতে হবে 10,000 20,000 কোটি টাকার বাজেট। আপনি এই বাজেটটা তো অল্প সময়ের মধ্যে রিটার্ন হয়ে যাবে। এবং সেটা কিভাবে রিটার্ন হয় আমি একটু উদাহরণ দিলাম। $100 এর দেশে আসলে $100 থেকে যায়, কিছু নিয়ে যায় না মানুষ। তাহলে আমাদের এই যে এটা আমরা বুঝাতে পারি নাই। আমরা যারা পলিসি মেকার, যারা প্ল্যানিং করেন, বাজেট অ্যালোকেশন করেন, তাদের কাছে এই পর্যটন শিল্পে সারা বিশ্বে যেভাবে গুরুত্ব দিচ্ছে, এটি একটি শুধু শিল্প হিসাবে ভাবলে চলবে না। আমি বিভিন্ন সময় বলি, অন্যান্য সকল শিল্প প্রতিষ্ঠান, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান পর্যটনকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। একটি উদাহরণ দিয়ে আমি আমার এই পর্যায়ে বক্তব্য শেষ করব। সেটি হলো যে আপনি একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, সেই ইনফ্রাস্ট্রাকচারটা যদি ব্যবহার করার জন্য একটা অফিস বানালেন, এবং অফিসটা যদি পর্যটক বান্ধব করে বানান, তাহলে ওই বিল্ডিংটাই তো আকর্ষণীয় হয়ে যেতে পারে, ওই বিল্ডিংটা একটা পর্যটন পণ্য হতে পারে। আমরা টুইন টাওয়ার দেখতে যাই, টুইন টাওয়ারটা তো বানিয়েছে অফিসের জন্য, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের জন্য, তাহলে টুইন টাওয়ারটাই তো একটা প্রোডাক্ট। তা আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, আমাদের অবকাঠামো, আমাদের যে রেল সেতু বলেন, ব্রিজ বলেন, এই ব্রিজ বা আমাদের এখন কান্ট্রি সাইডে রোড হচ্ছে, আমাদের বর্ডার রোড হচ্ছে, এই রোডগুলো তো হবেই, এটা মানুষের মৌলিক চাহিদা, আপনি তাই করছেন। সেখানে পরিকল্পনার সময় যদি পর্যটন শিল্পটাকে একটু পরিকল্পনায় জুড়ে দেন, অংশ জুড়ে দেন, তাহলে এই রোডের ব্যবহার ইকোনমিক একটা ডেভেলপমেন্ট আছে, আউটকামস আছে। ওই রাস্তা দিয়ে তো মানুষ চলবেই, গাড়ি তো যাবেই, কিন্তু ওইটা দেখার জন্য মানুষ যাবে, ওইটাই হলো ইকোনমিক অ্যাসপেক্ট। আরেকটা কথা বলি, আপনার বাংলাদেশ কিন্তু নদীমাতৃক বাংলাদেশ, এই ব্র্যান্ডিংটা কবে হয়েছে আমি দীর্ঘ গবেষণা করেছি, আমি পাইনি যে কবে থেকে এই ব্র্যান্ডিংটা শুরু হলো, বিশ্ববাসী জানে। তো আমাদের এই বিস্তৃত নদী, এই রকম নদী আমাদের পার্শ্ববর্তী দেশে কোথাও নাই। বাংলাদেশে যদি পর্যটন পণ্যের ইউনিকনেস নিয়ে কথা বলতে হয়, সেটি হলো নদী। কিন্তু নদীকে আমরা ব্যবহার করতে পারিনি পর্যটনের ক্ষেত্রে। নদীতে আমাদের ভ্রমণের জন্য ক্রুজ শিপ নাই, যানবাহনের ব্যবস্থা নাই, পর্যটক দিনে ওঠানামার সুব্যবস্থা নাই। নদী পর্যটনকে যদি পর্যটনকেই যদি আমরা গবেষণা করে পর্যটন পণ্য হিসাবে তৈরি করে, সেবা নিশ্চিত করে, জাহাজ নিশ্চিত করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়, এই একটি পণ্যইকে সারা বিশ্ব থেকে মানুষ নিয়ে আসতে পারে। আমাদের নদীতে চলতে চলতে, নদীতে যদি আপনার 3 স্টার মানের ক্রুজ শিপ হয়, ওই ক্রুজে থাকবে, পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখবে,
আমাদের গ্রামের হাট বাজার আছে, সেটি আমাদের পর্যটন পণ্য। নদীর পাশের যে মানুষজন আপনার ক্রাফটস তৈরি করে, আমি ঢাকা ডিনার ক্রুজ, আমার একটি প্রোডাক্ট আছে, শীতলক্ষা থেকে যাই, শীতলক্ষায় ট্যুরিস্ট নিয়ে যেতে আমরা রূপসী, ওখানে জামদানি উইভিং ভিলেজ আছে, এই আমাদের সকল অ্যাম্বাসির লোকজন আমরা প্রায় নিয়ে যাই। জামদানি ভিলেজে যে মানুষ জামদানি উইভিং দেখে, ওই আর্টিজানদের কাছ থেকে জামদানি কিনেন, ওই গ্রামের অর্থনীতি চাঙ্গা হয়ে যায়। আবার আমরা কিছু দূর যে মুরাপাড়া জমিদার বাড়ি দেখাই, তো তারা থাকা খাওয়া সব লঞ্চের মধ্যে করেন। তো এরকম যদি আমাদের মানে আন্তর্জাতিক মানের ক্রুজ ভ্যাসেল তৈরি করতে পারি, আমার সারা বাংলাদেশে 3 স্টার হোটেল সেবা তৈরি করা সম্ভব নয়। লঞ্চে ঘুরে ঘুরে যাবে, বাংলাদেশের গ্রাম দেখবে, প্রকৃতি দেখবে, ঐতিহ্য দেখবে, লঞ্চে থাকবে, ওটিকে কিন্তু 3 স্টার মানে করা সম্ভব, ওখানে খাবে। তাহলে এই যে বাংলাদেশের নদীকেন্দ্রিক পর্যটন, এটি সম্ভাবনা সারা বিশ্বে আমার এটা চাহিদা আছে। আমাদের সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি, পার্শ্ববর্তী মানুষের ইকোনমি, এগুলো বেড়ে উঠবে। এই পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। এটি সরকারের যখন পরিকল্পনা করা হয়, সেই জায়গায় যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা, আমি মনে করি যে বাংলাদেশের ইনভেস্টমেন্টে যে অর্থ বরাদ্দ দেওয়া হবে, তার একটি বড় অংশ এবার যেন পর্যটন শিল্পে দেওয়া হয়। আমরা এই পর্যটন শিল্প রিটার্নটা দিবে কয়েক গুণ। কিছু সম্ভাবনার কথা বলছিলেন, যেটা আমি আসলে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং আসলেই বাংলাদেশের পর্যটন শিল্প এমন একটি সম্ভাবনাময় খাত, যেখানে আসলে প্রপার যদি মনিটরিং বা প্রপার যদি ইনভেস্টমেন্ট করা যায়, সেটা আসলে খুব বড় কিছু আমাদের জন্য বয়ে আনবে। আমি এটার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আপনার কাছে জানতে চাই, যে আরও কি কি ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা ইতোমধ্যে লিস্টেড করেছেন, যেগুলোতে ফোকাস করলে আমরা অনেক ভালো কিছু পাবো? না, নিশ্চয়ই আমাদের এখন প্রধানত কাজটি হলো যে আমাদের পর্যটন শিল্পের সেবাগুলোকে আন্তর্জাতিক মানের যদি করা যায়, এবং যখনই আমাদের সেবা নিশ্চিত হবে তখন এটাকে বিপণন করতে হবে বিদেশে মানুষের কাছে। যেহেতু ক্রেতা আমরা মনে করছি ডোমেস্টিক ট্যুরিজম আমাদের প্রচুর বেড়েছে, মানুষ এখন সুযোগ পেলেই বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সৌন্দর্যকে যদি পৌঁছে আমন্ত্রণ জানাতে হয়, তাহলে আমাদের প্রচুর বিদেশের পর্যটন মেলা হয় অনেক, সেটা ছাড়াও আমাদের দূতাবাসগুলোকে আরও উদ্যোগী ভূমিকা নিয়ে পর্যটকদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে কার্যক্রম করতে হবে। এটি একটি আমাদের বিষয়। আরেকটি বিষয় হয়েছে যে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হলো যে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সেবা নিশ্চিত করতে হলে একজন পর্যটককে আমন্ত্রণ জানিয়ে আমরা বাংলাদেশে আনলাম, তাকে নানা রকমের সেবার মুখোমুখি হতে হয়। এয়ারপোর্ট থেকে শুরু করে তাকে হোটেলে থাকতে হয়, হোটেলে কর্মী বাহিনীর দরকার আছে, তারপর যারা ট্যুর অপারেট করে তাদের ট্যুর গাইডের দরকার আছে, ল্যাঙ্গুয়েজ গাইডের দরকার আছে। এই ক্ষেত্রে পর্যটনে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে। তা আমি এই দক্ষ জনশক্তির ক্ষেত্রে বলছি যে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান। তো সেই ক্ষেত্রে আমরা এই কাউন্সিলের অধীনে গত 5 বছর 10,000 ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়েছি আমাদের অর্থ মন্ত্রণালয় এবং এডিবির সহযোগিতায়। এবং তারা 8,200 ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় চাকরিতে কর্মরত রয়েছেন। এই যে ইয়ুথ ডিভিডেন্ডের কথা বললেন জিয়াউল হক হাওলাদার সাহেব, এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য, এবং প্রচুর আবার আমাদের চাকরিতে নিতে হবে, দক্ষ জনশক্তি করতে হবে। ইয়ুথদের এঙ্গেজমেন্ট এই শিল্পে অনেক করা সম্ভব, এবং একটি ছেলে মেয়ে যদি এখানে দক্ষ এই শিল্পে ধরেন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বা সার্ভিসে দক্ষ হয়, সে কিন্তু শুধুমাত্র আমাদের দেশের মধ্যে কাজ করতে সুযোগ হবে তা নয়, সে কিন্তু বিদেশের ইন্টারকন্টিনেন্টাল আর বাংলাদেশে একই সার্ভিস, তো তার বিদেশেও যাওয়ার সুযোগ হয়ে যায়। তো এটি একটি হসপিটাল ইন্ডাস্ট্রি একটা বড় সুযোগ। এই জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে। ইয়ুথ এন্টারপ্রেনারশিপ তৈরি করার ক্ষেত্রে কাজ হচ্ছে, উইমেন এন্টারপ্রেনারশিপ এবং উইমেন এঙ্গেজমেন্ট, এটার ক্ষেত্রেও কাজ করছি। আমরা যে 10,000 প্রশিক্ষণের কথা বললাম, সেখানে 30% উইমেনকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদেরকে ইনক্লুশন যেসব জায়গায় করা যায় সেটি করা হচ্ছে। তো আমরা ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কতগুলো কম্পোনেন্ট আছে রিলেটেড অন ট্যুরিজম, সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি। যখন এই ট্যুরিজমটা ইটস এ টুল ফর ডেভেলপমেন্ট, আমরা এভাবে দেখি। ট্যুরিজম একটি, অনেকে যার যে জায়গা থেকে ব্যবসা হিসাবে দেখেন, একটি দেশ ট্যুরিজমকে দেখতে হবে উন্নয়নের একটি মাধ্যম হিসাবে। তাহলেই প্রতিটি সংস্থা যার যার জায়গা থেকে ট্যুরিজমকে
সাপোর্ট করতে পারে। আমাদের ব্যাংকগুলোর দেখেন অনেক সিএচআর কার্যক্রম আছে, ট্যুরিজমে তো একটা বড় সিএচআর কম্পোনেন্ট আছে। গ্রামে যে মানুষটি সুবিনার বানিয়ে ট্যুরিস্টদেরকে বিক্রি করছে, এটা তো সিএসআর কার্যক্রম। তো এরকমের আমাদের ক্ষুদ্র ছোট ছোট প্রান্তিক উদ্যোগ আছে, এন্টারপ্রেনার আছে। শীতল পাটি যিনি বুনছেন, এটি টুরিস্টদের কাছে দেয়া যায়। আমার সুন্দরবনের পাশের মানুষ বাঘের মুখ এঁকে মানে সেলাই করে ব্যাগ বানিয়ে টুরিস্টদের কাছে বিক্রি করছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা পর্বে। আজকে আমরা কথা বলেছি বিশ্ব পর্যটন দিবস এবং আমাদের ভাবনা। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।